আমার রুমের মধ্যে ছোট করে একটা কিচেন আছে, সেটাতে আমি রান্না করে খাই। আমিও দুপুরের খাবার রেডি করলাম। এরপর দুজনে খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে দুজনে ঘোরাফেরা করতে গেলাম। সন্ধ্যায় তানভীরের সাথে নাস্তা করে নিলাম। এরপর তানভীরকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে আমিও আমার ছোট্ট টেবিলে পড়তে বসে পড়ি। রাত পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। অন্যদিকে এখনো অরিনের মাথায় সেই কথাগুলি ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে অন্তরের কথাগুলো অরিনের মাথায় একদম আটকে গেল। ছেলেটা সত্যি বলল, আব্বুর ক্ষমতা ছাড়া আমি কিছুই না। আর আমিও এমনটা হতে চাইনি, কিন্তু সঙ্গদোষ যার জন্য এমনটা হয়ে গেলাম। আর কেন আমাকে আমার আব্বু থামালো না? আসলে ছেলেটার সত্যি ও সঠিক কথাগুলো বলল আমাকে। এখন দেখতে গেলে আমার সাথের গোলা ছাড়া কলেজের সকলেই আমাকে ঘৃণা করে। কয়েকজনকে হাসি খুশি করতে গিয়ে বেশিরভাগ মানুষকে কষ্ট দিয়ে দিলাম। না, আমি এবার ভালো হয়ে যাব। প্রয়োজন পড়লে এই সকল বন্ধুদের থেকে নিজেকে দূর করে ফেলবো। আর তাছাড়াও এখন যারা আছে তারা আমাকে অনেক ব্যবহার করলো। আর ওই ছেলেটা আসতে না আসতেই কত মানুষের সাথে কথা বলল, সকলে তাকে কতই না সম্মান করলো। অনেক হয়েছে, এবার আমিও সকলের মন জয় করব। আর যারা আমাকে খারাপ বানিয়ে দিল তাদের সাথে আমি আর নেই। আমিও এই ছেলেটার মতো সকলের সাথে হাসি খুশিভাবে চলাফেরা করব। কয়েকজনের হাসির জন্য শত মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর ছেলেটা তো আমাকে তখনই চড় মারল যখন তার সামনে সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম। আজ সেই ছেলেটা কলেজের সকলের প্রিয়, আর আমি কিনা হাতে গোনা কয়েকজনের কাছে কেবল ভালো, তাও আমার বাবার পাওয়ারের জন্য। না হলে তারাও আমাকে গণ্য করতো না। অরিন এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালবেলা আমিও উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কলেজে। কলেজে যেই লক্ষ্য করলাম আজকে কলেজের সকলেই হাসি খুশি, মানে তাদের চেহারায় এক অন্যরকম খুশি দেখতে পাচ্ছি। তাদের হাসি খুশি চেহারাটা দেখেই বেশ ভালোই লাগলো। আমিও ক্যাম্পাসে আড্ডার জায়গায় গেলাম। সেখানে বসে বসে মোবাইল বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পরেই দেখলাম একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমার মনোযোগ মোবাইলে, তাই মোবাইলের দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার। জি, কিছু বলবেন? হ্যাঁ, সরি। সরি মানে? আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখেই আমি থ হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, অরিন। আমি অরিনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ অরিন আমাকে সরি বলতেছে, অথচ সেই মেয়েটাকে নাকি ভুল করুক আর নাই করুক, সরি বলায় সাথে অমূল কেলানি দেয়। আর সেই মেয়ে কিনা ভাবা যায় এগুলো। এইভাবে হা করে কি দেখেন? আর আমি সত্যি অনুতপ্ত এতদিনের কাজকর্মের জন্য। প্লিজ ক্ষমা করে দিন। আমি নিজের ভুলটুকু বুঝতে পারলাম। আসলে কাল আপনার কথাগুলো বারবার আমাকে ভাবনায় ফেলে দেয়। আমিও অনেক চিন্তা করি। আসলেই তো আপনি যা বললেন সবই সত্যি। প্লিজ আমাকে আমার কাজকর্মের জন্য ক্ষমা করে দিন। আপনি শুধু আমার থেকে ক্ষমা চাইলে তো হবে না, কলেজের সকলের কাছে থেকে ক্ষমা চান। কারণ আপনি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, গোটা কলেজের সকলের সাথেও খারাপ ব্যবহার করেছেন। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আগে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক আছে, সেটাই করব। তবে এটা করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ, করতে পারি, যদি সকলে আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। অরিন আমার কাছে থেকে চলে গেল। তবে অরিনের ব্যবহার পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। মনে হয় তার মাথায় আমার কথাগুলোই প্রভাব পড়েছে। যাক, ভালোই, অন্তত নিজের ভুলটুকু তো বুঝতে পারলো, সেটাই যথেষ্ট। অন্যদিকে অরিন ক্যাম্পাসের দিকে চলে যায়। সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, মনোযোগ দিয়ে একটু শুনবেন সকলে। আমি এতদিন আপনাদের উপর অনেক হুমকি ধমকি করেছি, সাথে আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আমি মনে করতাম এইসব করে বেশ মজা মাস্তি করে দিনকাল পার করে দিতে পারবো। আর এই সকল কাজে আমাকে উৎসাহ দেয় আমার কিছু বন্ধু বান্ধবীগণ। তারা আমাকে এইসবের পরিণতি না বুঝিয়ে বরং আমাকে এইসবে করতে থেকে আরো উৎসাহ দিতে থাকে। আর আমিও করতেই থাকি। কিছুদিন আগে একটা ছেলেই কলেজে আসে, আর সে আমাকে এইসব করতে বারণ করে। আমিও তার উপর অনেক নির্যাতন করি, কিন্তু সে এটার প্রতিবাদ করেনি। তবে সে আমাকে ভুল বোঝাতে চেয়েছিল, আমি বুঝি নাই।
আর গতকাল ছেলে পেলে মিলে আসলাম তাকে মারতে, কিন্তু পারলাম না। তাকে মারার জন্য ছেলে পেলে নিয়ে আসার পরও সে সুন্দর করে আমার কথাগুলো বলে, আমাকে বোঝায় আসলে ছেলেটার কথাগুলো সত্যির যুক্তি আছে। কেন এত বড়াই করে বেড়াচ্ছিলাম আমি? তারপর মাথায় চিন্তা আসলো, আসলে যা করে বেড়ালাম সবই অন্যায় ছিল। প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি অনেক অনুতপ্ত। অরিনের কথাগুলো শুনে সেখানে থাকা সকলেই অবাক হয়ে গেল। অরিনের এই পরিবর্তন দেখে সেখানকার সকলের নিস্তব্ধ হয়ে গেল। আমিও সকলের সাথে মজা মাস্তি করে কলেজের লাইফটা কাটাতে চাই, সকলের বন্ধু হতে চাই। প্লিজ সকলে আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিনের দিকে আজ সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, আর অনেকে আবার অন্তরের দিকেও তাকিয়ে আছে। এইদিকে আমি বসে আছি আর খেয়াল করলাম ক্যাম্পাসের বেশিরভাগই ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে ব্যাপারটা বুঝলাম না, আমি নাকি আমাকে দেখতে অদ্ভুত লাগতেছে। মোবাইলে ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে লাগলাম। না, ঠিকই তো আছি। তাহলে আমাকে এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে দেখার তো কোনো মানেই হয় না। আমার থেকে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগি। আমি প্রায় ক্লাসরুমের কাছে চলেই আসলাম। এই অন্তর, দাঁড়াও। আমিও পিছনে তাকালাম, দেখলাম অরিন ডাক দিল আমাকে। জি, কিছু বলবেন? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর তারাও আমাকে ক্ষমা করে দিয়েছে। এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। তারা যেহেতু আপনাকে ক্ষমা করে দিছে, তাহলে আমিও ক্ষমা করে দিলাম। এখন থেকে সকলের সাথে বন্ধুস্বরূপ আচরণ করবেন। দেখবেন আপনার কোনো প্রয়োজন হলে বাবার পাওয়ার লাগবে না, তারাই আপনার বিপদে এগিয়ে আসবে। আর সকলের সাথে মিশতে শিখুন। থ্যাঙ্কস। আর সত্যি তোমার জবাব নেই, তোমাকে কতই না কষ্ট দিলাম, কিন্তু তুমি আমাকে বুঝেই গেলে। আসলে আব্বু আমার একমাত্র মেয়ে তো, তাই কেউ শাসন করেনি। আদরে আদরে বড় হয়েছে আমি। জি, বুঝতে পারছি। তবে এটাতে খুশি হলাম আপনি আপনার ভুলটুকু বুঝতে পারছেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি আবার বন্ধুত্বে মানা করি না। তাহলে চলো একসাথে ক্লাসে যাই। জি, চলেন। আমি আর অরিন একত্রে ক্লাসে ঢুকলাম। ক্লাসে উপস্থিত সকলেই আমাদের দুজনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে দেখতে লাগে। আমি সোজা আমার সিটে চলে যাই, আর অরিন তার সিটে চলে যায়। সেখানে সে তার আশেপাশের মেয়েদের সাথে কথা বলতে লাগে। জিনিসটা খুব ভালো লাগলো। এখন থেকে আর কলেজে অরিন পাওয়ার দেখিয়ে চলবে না, সেও সাধারণ স্টুডেন্টদের মতোই চলবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা সকলেই দাঁড়িয়ে যাই। এরপর স্যার বলতে বলতেই আমরাও বসে যাই, কিন্তু দেখলাম অরিন দাঁড়িয়ে আছে। কি হয়েছে অরিন, কোনো কি সমস্যা? জি স্যার। বলো। স্যার, আমি এতদিন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি আমাদের টিচার হওয়ার পরেও আপনার মুখে মুখে তর্ক করেছি। স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। অরিনের কথা শুনে স্যার থ হয়ে আছে, আর সেখানে থাকা কিছু স্টুডেন্টও অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন, ঠিক আছো তো তুমি? এতদিন ঠিক ছিলাম না, তবে আজ থেকে ঠিক হয়ে থাকবো স্যার। আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিন, জানি না আজ হঠাৎ করে কি হলো, তুমি ভালো হয়ে গেলে। তোমার ভুলটা তুমি বুঝতে পারলে, যাও ক্ষমা করে দিলাম। এবার গিয়ে বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। বলতেই অরিন নিজের সিটে বসে পড়ে, আর স্যারও আজ থ হয়ে আছে। এরপর ক্লাস করতে লাগে। ক্লাস শেষ আমিও বাইরে যেতে লাগি, কিন্তু আজকেও আশা কলেজে আসলো না। কি হলো মেয়েটার, আল্লাহই জানে। আর তানভীর শালাটাও কই। আমিও ক্লাসের বাইরে গেলাম, তখনই অরিন সামনে এসে দাঁড়ায়। জি, কিছু বলবেন? চলো ক্যান্টিনে যাব, নাস্তা করব। না, আমার একটু কাজ আছে, আপনি যান না। বুঝছি, তুমি এখন আমাকে ক্ষমা করো নাই, তাই তো আমার কথায় বারণ করে দিলা। এটা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন কিন্তু। আচ্ছা চলেন। তারপর অরিনকে নিয়ে আমি ক্যান্টিনে গেলাম, আর সেও নাস্তার অর্ডার দেয়, আর আমিও মোবাইল বের করে টিপতে লাগি। আচ্ছা অন্তর, তোমার পরিবারে কে কে আছে? জি, আমার পরিবারে আমি, আমার বোন, আমার আম্মু আব্বু আছে। ও ভালোই। আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে না? আপনার সম্পর্কে মোটামুটি জানি আমি। আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান। আপনার পরিবারের আপনি, আপনার আব্বু ও আম্মুই আছে। বাহ, তুমি তো দেখি আমার খোঁজ খবর রাখো দেখি। খোঁজ রাখছিলাম, মনে করছিলাম আপনাকে একটা সেই লেভেলের একটা ঝাটকা দিব, কিন্তু বোঝানোতেই যে আপনি শুধরে যাবেন সেটা জানতাম না।
আমিও জানি না কিভাবে ঠিক হয়ে গেলাম। আসলে বলতে গেলে তোমার কথাবার্তাগুলো আমার মাথায় একদম আঁকড়ে ধরে আর বারবার চাপ সৃষ্টি করে। আমাকে আমার কাজের কথাগুলো ভাবতে লাগে। আজ পর্যন্ত কারোর কথায় এতটা মাথায় চাপ দেয়নি যতটা তোমার কথাগুলো দিল। আচ্ছা, এবার আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা অন্তর, তুমি ওই দিন পুলিশের হাত থেকে বাঁচলে কি করে? সেটা একটা সিক্রেট, সেটা বলা যাবে না। তাহলে এটা বলো, গতকাল সেই ছেলেপিলেগুলো তোমাকে এভাবে সম্মান দিয়ে আবার ভাইয়া বলে কথা বলতেছিল কেন? আসলে আপনি যে ছেলেপেলেগুলো আনছেন তাদের একজনকে আমি চিনি, কিন্তু সে আমাকে চেনে না। তার ভাই আমাকে চেনে। আমার একটা অনেক পুরনো বন্ধুর ভাই সে। আর আপনার ভাগ্যটা এতটাই খারাপ যে আপনি আমার পরিচিত একজনের ভাইকেও তার সাথে এগুলোতে আনছেন আমাকে মারতে। এবার নাস্তাটা খেতে শুরু করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর দুজনের নাস্তা খেয়ে নিলাম। তুমি বসো, আমি বিল দেই। লাগবে না, আমি দিচ্ছি। আমি ছেলে হয়ে কিভাবে মেয়ের ধারা বিল দেওয়াবো? ওই বলছি না, বিল আমি দিব, মানে আমি দিব। আমি আর কোনো আওয়াজ করলাম না। অরিন বিল দিল আর আমিও চুপ হয়ে আছি। চলো কিছুক্ষণ দুজনেই ঘোরাফেরা করি। আজকে না, অন্য একদিন। আমি যাই, বাসায় গিয়ে কাজ আছে। ঠিক আছে, তবে তুমি কোথায় থাকো আমাকে একটু দেখিয়ে দাও। কেন? সেটাতে কি করবেন? এমনি দেখতাম আর কি। পরে, এখন একটু তাড়ায় আছি। আচ্ছা বেশ, যাও তাহলে, কাল দেখা হচ্ছে। জি, খোদা হাফেজ বলেই অরিনের থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। এভাবে সাধারণ জীবনযাপন দিয়ে কাটিয়ে দিলাম 3টা মাস। 3 মাস পর আমি কলেজ ক্যাম্পাসে বসে আম্মুর সাথে ফোনে কথা বলতে লাগলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো? আর ঈশিতা কি কলেজে গেছে? গেছে। বাবা অনেক দিন হলো তোকে দেখি না, কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা, দেখি আসতে পারি কিনা। আমি কথা বলতেছি তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আচ্ছা আম্মু, রাখি, পরে কথা বলবো বলেই কল কেটে দিলাম। জি, কিছু বলবেন? না মানে বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নাই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। এটার কাণ্ড দেখেই থ হয়ে গেলাম। ও হ্যালো আপু, এসবের মানে কি? যেটা দেখছেন সেটাই। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আর যতটুকু জানি আপনিও সিঙ্গেল। দেখুন আপু, আমাকে ক্ষমা করবেন। আপাতত এই জিনিসে জীবন জড়াতে চাই না। মাফ করুন আর রাস্তা মাপুন। প্লিজ, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। তবে আজ সাহস করে আপনাকে আমার মনের কথাটা বললাম। আমি জানি আপনার মনে হয়তো হারানোর ভয় কাজ করছে, কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো দিনও আপনাকে ছেড়ে যাব না। ও তাই নাকি? ওয়াও, এখানে তো সেই লেভেলের রোমান্টিক কথা চলতেছে। মার যদি খেতে না চাস সোজা কেটে পড়। আমি দেখলাম অরিন এখানে উপস্থিত আর সেই এই কথাগুলো বলল। কেন কেটে পড়বো কেন? আমি আমার উত্তর শুনে তবেই যাব। উত্তর আমি দিয়ে দিলাম, তার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এবার কেটে পড় এখান থেকে। এই কথাটা অন্তর বলুক, তাহলেই মানবো। তুমি বললে তো হবে না। আমি যেটা বলবো সেটাই হবে। যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্তর প্লিজ উত্তর দাও। তোর উত্তরের গোষ্ঠীকে আমি। বলেই অরিন সেই মেয়েটার কাছে যেতে লাগে। পরিস্থিতি মোটেও ভালো লাগতেছে না, তাই আমিও অরিনকে গিয়ে ধরে ফেলি। অরিন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, অন্তর ছাড়ো আমাকে। বাদ দেন, আর আপনি যান এখান থেকে, না হলে পরে যা ঘটবে আমাকে দোষারোপ করবেন না। আগে উত্তরটা দাও। তোর উত্তরের গোষ্ঠী কিলাই, দাঁড়া তুই। অরিন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাচ্ছে, কিন্তু সে পারছে না। কিন্তু যেভাবে টানাটানি করতেছে আমি আর কিছুক্ষণ মাত্রই ধরে রাখতে পারবো। তাই আমিও এভাবে ডাইরেক্ট অরিনকে আমার দিকে টান মেরে বুকে নিয়ে নিই আর শক্ত করে জড়িয়ে ধরি। এছাড়া আর কোনো উপায় নেই অরিনকে আটকে রাখার। অন্তর ছাড়ো আমাকে। আমি অরিনকে জড়িয়ে ধরা অবস্থায় বলি, আগে শান্ত হন। আর আপু, আমি আপনাকে বারণ করে দিলাম, আর প্লিজ চলে যান।
এখান থেকে, না হলে সমস্যার সম্মুখীন হবেন। মেয়েটাও সেখান থেকে চলে যায় আর অরিন শান্ত হয়ে বুকের সাথে মাথা মিলিয়ে আছে আর সেও আমাকে এবার জড়িয়ে ধরে। মেয়েটাকে যেতে দেখেই আমিও অরিনকে ছেড়ে দিলাম, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আমাকে জড়িয়ে ধরে আছে, সাথে চোখ বন্ধ করে আছে সে। আমিও নিজেকে ছাড়িয়ে নিলাম, তবে দেখলাম অরিন একদম শান্তভাবেই দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, বরং তার চেহারায় লজ্জা দেখতে পাচ্ছি আর তার ঠোঁটে একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি আমি। সরি, আসলে আপনাকে ওইভাবে না ধরলে আটকানো যেত না। সমস্যা নাই, তুমি তো ধরছো, এতে সরি বলার কি আছে? মানে? কিছু না, এখন বসো। এরই মধ্যে আশা ও তানভীর উপস্থিত। কিরে, কি চলছে? আর বলিস না, একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আমি সব খুলে বললাম। দোস্ত, তোর জন্য একটা স্বাভাবিক, যেভাবে সকলের সাথে মিশে মিশে কথা বলিস, যে কোনো মেয়েই তোর প্রতি ফিদা হবেই। তাহলে মনে হচ্ছে কাল থেকে গুন্ডাদের মতো শুরু করে দিব, কথায় কথায় ধমক দিব, যেমনটা অরিন আগে করতো আর কি। অন্তর, আমাকে পচাচ্ছ? ভালো হচ্ছে না কিন্তু। পরে উল্টাপাল্টা একটা কাজ করে বসে থাকলে কিছু বলতে পারবা না। কি বা করবেন? সেই লেডি গুন্ডি হবেন? আর কি আর সবার উপর হুকুমমতি করে বেড়াবেন? তবে আমি ভালোই থাকবো। তোমার কথা কিছুটা সত্যি কিছুটা ভুল। আমি গুন্ডি হলেই সকলের উপরে হুমকি তমকি করব না, একজনের উপরে হুমকি তমকি করব, তাহলেই হবে। কার উপরে হুকুমতি করতে চাস অরিন? আছে আছে, একজন আছে। ক্লাসের টাইম হয়ে গেছে, পরে কথাবার্তা বলিয়েন আপনারা। চল। আমরা চারজনেই ক্লাসের দিকে চলে যাই। আর 3 মাসে অরিন আমাদের সাথে একেবারে মিশে গেছে। সে আগে যাদের সাথে কথা বলতো, মিশতো, তাদের থেকে এখন দূরেই থাকে। আর আমারও একটা অভ্যাস রয়ে গেল, আমিও এখনো আশা ও অরিনকে আপনি কোম্পানি করেই বলি। আসলে মেয়েদের ক্ষেত্রে কথা বলতে গেলে কেন জানি অন্যরকম লাগে আমার। ক্লাসে গিয়ে বসে পড়ি, আর সেখানেও আড্ডা শুরু। স্যার আসা মাত্রই বাকি সব বন্ধু পরেই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমরাও আবার কথা বলতে বলতে বের হচ্ছি। এমন সময় আব্বু কল দিল। আমি একটু আসতেছি তাদের বলেই আড়ালে চলে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিরে ফাজিল পোলা, আমাদের কথা মনে পড়ে না তোর? জানিস কত মিস করি তোকে। কেন মিস করো? আমি বাসায় থাকলে তো তোমার ঝামেলা, আমার জন্যই তো আম্মুর থেকে ঝাড়ি খাও। এখন তো শান্তিতেই আছো। ধরে বেটা, সেটাও এক প্রকার ভালোবাসা। আচ্ছা শোন, বাড়িতে আয় কয়েকদিনের জন্য। তুমি আর আম্মু মিলে কি একই প্ল্যান করছো নাকি? কেন, কি হয়েছে? কি বলে তোর আম্মু? আম্মু কল দিয়ে বলতেছে বাড়িতে যাইতে। আসলেই আমিও এটাই চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার। তাহলে চলে আয়। দেখি। আচ্ছা আব্বু, রাখি, ভালো থাকিও, খুদা হাফেজ। খোদা হাফেজ, ভালো থাকিস ও নিজের খেয়াল রাখিস। বলেই কল কেটে দিল। আসলেই অনেকদিন হলো বাড়ি যাই না। আমিও মোবাইল পকেটে ঢুকিয়ে চলে গেলাম তাদের কাছে। কিরে, কে কল দিছে? আব্বু কল দিছিল, কেমন আছি, কি করি, পড়াশোনা, এইসব বিষয়ে জিজ্ঞাসা করে। ও ভালো। বাড়ি যেতে বলেনি? বলেছে, কিন্তু এখন না, পরে যাব। একা যাবি না আমি যাবো তোর সাথে? আমিও যাব। আমি তো যাবই, একটু শ্বশুর বাড়িটা দেখে আসতে হবে আমাকে। কি? কিছু না, এমনি একটু মজা করলাম, বললাম আর কি। অরিনের কথাটা শুনে আমি থ হয়ে গিয়েছিলাম। এরপর ক্যাম্পাসে আড্ডায় মেতে রইলাম। আচ্ছা আমি যাই, একটু কাজ আছে আমার। আচ্ছা দোস্ত, আমি একটু তোর সাথে যাবো। চল তাহলে। আমি আর তানভীর অরিন ও আশার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগি আমার ভাড়া করা বাসায়। দোস্ত, এখনো বলিনি সেই কথাটা। কোনটা? তুই কে বা তোর আসল পরিচয় কি? ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই বাড়ি গিয়ে কিছু জামা কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নে। আজকেই তোর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তার মানে তুই কোথায় যাওয়ার প্ল্যান করে আছিস? হ্যাঁ, এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেছি। আসতে হবে না, তুই ব্যাগ গুছিয়ে তোর বাসায় থাক, সেখান থেকেই তোকে নিব। এখন যা তাড়াতাড়ি। তানভীর তার বাসায় চলে গেল, আর আমিও আমার ভাড়া বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। চিন্তা করলাম কাউকে না বলেই বাসায় চলে যাব, যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কিন্তু তানভীর 3 মাস ধরে আমার কান ঝালাপালা করে দিল, তাই এখন তাকে সত্যিটা বলে একটু চাপ কমিয়ে নিতে চাই।
আমিও ব্যাগ গুছিয়ে নিলাম আর একজনকে একটা কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। রফিক আঙ্কেল, আপনি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আছি, কেন? জি, আমার গাড়ি নিয়ে বর্তমানে আমি সেখানে থাকি, যেখানে আসেন তো। ঠিক আছে বাবা, আমি আসতেছি। কল কেটেই আমি তানভীরকে কল দিলাম। কিরে, সব রেডি করছিস? হ্যাঁ, সব শেষ। কোথায় তুই? ওয়েট কর, আসতেছি বলেই কল কেটে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ির হর্ন শুনতে পেলাম। আমিও ব্যাগ নিয়ে গাড়ির কাছে গেলাম। বাবা, তুমি কষ্ট করতেছো কেন? আমাকে দাও, আমি রাখি। আঙ্কেল, আপনি ভালো করে আমাকে চেনেন, আমি নিজেরটা নিজেই করি, না পারলে তবেই সাহায্য নিই। আমি ব্যাগগুলো গাড়ির মধ্যে রাখলাম। আঙ্কেল, আমাদের আগে এক জায়গায় যেতে হবে, সেখান থেকে একজনকে নিব, তারপর বাড়িতে যাব। ঠিক আছে বাবা, আমি চালাই। আঙ্কেল, আপনি বসেন, আমি গাড়ি চালাই। অনেকদিন হয়েছে গাড়ি চালাই না, আজ অনেক দিন পরে নিজের গাড়িটা পেলাম। আপনি পিছনে বসে পড়েন। আমার কথা মতো আঙ্কেল পিছনে বসে পড়ে আর আমিও গাড়িটা নিয়ে রওনা দিলাম তানভীরের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তানভীরের বাসার সামনে পৌঁছে গেলাম আর তাকে কল দিয়ে আসতে বলি। সেও আসে ব্যাগ নিয়ে, কিন্তু কাকে যেন খুঁজতে লাগে। আমি গাড়ির গ্লাস দিয়ে রাখাতে হয়তো ভিতরে আমি আছি যে সে খেয়াল করে নাই, তবে সে অবাক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। আমিও গাড়ির গ্লাস নামিয়ে দিলাম। এভাবে না দেখে গাড়িতে আইসালা। অত তুই? এটা কার গাড়ি? আর এটাকে তো দেখে অনেক দামি গাড়ি মনে হচ্ছে। আর তুই ভাই এখানে কি করছিস? বকবক বন্ধ কর, গাড়িতে বয়সালা। কিন্তু তানভীর আমার দিকে হা করে তাকিয়ে আছে। ধুর বেটা, টাইম ওয়েস্ট করিস না, বয় তাড়াতাড়ি। তানভীর শুধু একটা ব্যাগ নেয় আর সেই ব্যাগ নিয়ে আমার পাশে বসে পড়ে। আমিও গাড়ি চালাতে লাগি, তবে সে অবাক চোখে আমার দিকে দেখেই আছে। ভাই এটা কার গাড়ি? পিছন থেকে রফিক আঙ্কেল। যে গাড়ি চালাচ্ছে গাড়িটা তারই। তানভীর পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। অদর কেউ নেই। আমার একটা আঙ্কেল হয়, এবার চুপ থাক। সালা, জানি না কি হচ্ছে আমার সাথে। একটা থেকে একটা শক খেয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগেই শুনলাম শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে নাকি আমাদের সাথে আমাদের কলেজে পড়ে। আর আরো একটা শকিং নিউজ হলো, সামনে কলেজের প্রোগ্রামে উনি নাকি কলেজে আসবে। অনেক ইচ্ছে ওনার সাথে দেখা করার, একটা ছবি তোলার। আমারও ইচ্ছে একদিন আমিও ওনার মতো বিজনেসম্যান হব। কিন্তু আজকে তোর ব্যাপারটা দেখি তো হয়ে গেলাম। সালা, কার গাড়ি ভাড়া করে আছিস তুই? হা হা হা, ওর গাড়ি ও কেন ভাড়া করবে? আর কথা রইল শফিকুর রহমান সাহেবের, তিনি তো... আমি আঙ্কেলের কথা থামিয়ে দিলাম। আঙ্কেল বাদ দাও তো, সেটা বলা লাগবে না। আর তুই শালা এত বকবক করিস কেন? মাথা তো পোড়াই হ্যাং করে দিলি। একদম চুপ থাক। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম আর গেটের সামনে গাড়ি থামিয়ে দিলাম। আর হর্ন দিতেই গেট খুলে গেল। দেখলাম তানভীর হা হয়ে তাকিয়ে আছে। শালা, মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে তো। সালা, এটা তো শফিকুর রহমানের বাড়ি। কে বলেছে? শালা, এটা আমার বাড়ি। হ্যাঁ, এটা শফিকুর রহমানের বাড়ি। তোর বাড়ি কি করে হবে এটা? আমি তার কথায় কান্না দিয়ে গাড়ি বাড়ির ভিতরে ঢুকালাম। এক মিনিট, নাকি তুই শফিকুর রহমান স্যারের ছেলে? কে বলেছে আমি শফিকুর রহমানের ছেলে? তিনি আমার আব্বু হয়, আবুল। কি? আমি দেখলাম তানভীর মনে হয় শেষ। তাকে দেখে মনে হচ্ছে সে 440 ভোল্টের শক খেয়ে ব্যাকা হয়ে গেল। আমিও গাড়ি দরজার সামনে নিয়ে থামালাম আর তানভীর তো মনে হয় পোড়াই আটকে গেছে। ওই হারামি, ব্যাগ নে আর বাহির হ গাড়ি থেকে, নাকি গাড়িতেই রাত কাটাবি? তানভীরের মুখে কোনো কথা নেই। গাড়িতে পানির বোতল ছিল, সেটা নিয়ে হাতের মধ্যে পানি নিয়ে শালার মুখে মেরে দিলাম আর সেও লাফিয়ে ওঠে। কিরে, কোন জগতে হারাই গেছিলি? সালা, তোরা আমি কোনো মাফিয়া বা গ্যাংস্টার টাইপের কেউ মনে করেছিলাম, কিন্তু তুই যে এই প্রজাতির জিনিস হবি কে জানতো? এত বড় লোক হওয়ার পরও তুই কিভাবে এই খ্যাত পেয়েছিলি? এটাই আমি। এবার চল ভিতরে। আমি ব্যাগ নিয়ে তানভীর সহ ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখেই শর্ট খেয়ে গেল। আব্বু, তুই তুই আসছিস? না তো, আমার ভূত আসছে বলেই আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমার বোনও উপস্থিত। ভাইয়া,
তুই? কেমন আছিস? ভালো। তোর কি অবস্থা? আমিও ভালোই আছি। তোরা পরে কথা বলিস। বাবা তুই যা, ফ্রেশ হয়ে আয়। তার আগেই একজনের সাথে দেখা করাতে চাই। তানভীর, এদিকে আয়। তানভীর আমার কাছে আসে। আম্মু, এই হলো তানভীর, আমার কলেজের বন্ধু। আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাবা তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালোই আছি। বাবা তুই তানভীরকে নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ঠিক আছে আম্মু। আমি তানভীরকে নিয়ে আমার রুমে চলে গেলাম। তানভীর আমার রুমের দিকে তাকিয়ে হা হয়ে আছে। ভাইরে ভাই, এত বড় লোক হওয়ার পরও সাধারণ জীবনযাপন করিস কেন তুই? দেখ ভাই, এইসব নিয়ে শো অফ করে লাভ কি? শেষমেশ তো 2 হাত মাটির নিচে যাবে। কাফনও আমার নেকি নিয়েই যাব। আর এমনি শো অফ করতে ভালো লাগে না। আর কথা বলিস না, ফ্রেশ হয়ে নে। আমার কথা শুনে তানভীর ফ্রেশ হয়ে নিল। এরপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাত মুখ মুছে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করেই তানভীরকে নিয়ে রুমে গেলাম আর রেস্ট করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে শোয়াতেই আমার ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমি উঠি আর দেখলাম তানভীর শালাও ঘুমের মধ্যে আছে। আমিও উঠে একটু ফ্রেশ হয়ে নিচে হলরুমের দিকে যেতে লাগি। কিরে বাবা উঠেছিস? হ্যাঁ উঠলাম। তানভীর কোথায়? এখনো ঘুম? ডাকি নাই? আম্মু মনে হচ্ছে বাসায় কেউ আসছে। হ্যাঁ তোর আব্বু আসছে, আর কিছু লোক আসছে তোর আব্বুর সাথে দেখা করতে। ওহ তুই বস, আমি নাস্তা দিচ্ছি। না আম্মু, তানভীর সহ নাস্তা করব, এখন না। আমিও হলরুমের দিকে যেতে লাগি, কারণ আমি কোনো চেনা মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি একটু এগিয়ে যেতেই একজনকে দেখলাম, আর তাকে দেখেই দিলাম উল্টো দিকে দৌড়। আমি এক দৌড়ে উপরে উঠে রুমে ঢুকে দরজা মেরে দিলাম আর খাটে ধাম করে বসে পড়লাম। আমার বসাতে খাটটা নড়ে ওঠে আর তানভীরও লাফিয়ে ওঠে। ভূমিকম্প, অতর ভূমিকম্প। ওই শালা, ভূমিকম্প না, আমি বসছি যে খাট নড়ে উঠলো। আর শালা, রাতের ঘুম কি এখনই ঘুমিয়ে নিবি নাকি? না দোস্ত, উঠতাম তো, কিন্তু শরীরে অলসতা চলে আসছে, তাই আর কি। কিন্তু তোকে অন্যরকম দেখাচ্ছে কেন? মনে হয় কিছু থেকে শক খেয়ে আছিস। ঠিক বুঝছিস, শখ খাওয়ার মতোই কাণ্ড ঘটে আছে। কেন, কি হয়েছে? আব্বু বাসায় আসছে। সালা, এটা শক কি আছে? তোর আব্বু তো বাসায় আসবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর যা, শালা পোড়া কথা শুন তো। আব্বু বাসায় আসছে ঠিকই, আর আব্বুর সাথে দেখা করতে দুজন লোকও বাসায় আসছে। তো তুই এখন কি বোঝাতে চাচ্ছিস? লোক তোরে দেখে ফিদা হয়ে গেছে, তোর মেয়ের জামাই বানাইতে চাইতেছে নাকি? এক লাথি দিমু শালা, কথায় কথায় বাম হাত ঢুকাস। আব্বুর সাথে দুজন লোক তো দেখা করতে আসছে, কিন্তু তাদের মধ্যে একজন আমাদের পরিচিত, মানে আমাদের দুজনকে চিনে। আর তাকে দেখেই সেই লেভেলের দৌড় দিয়ে পালিয়ে আসলাম। দেখলে তো আমার সত্যিকারের পরিচয়টা পেয়ে যেত। কে সে? কার কথা বলতেছিস তুই? সে আর কেউ নয়, তোমাদের থক্কু, আমাদের এলাকার এমপি ও অরিনের আব্বু, এমপি মোশাররফ হোসেন। কি? কিন্তু তিনি এখানে কি করতেছে? শালা, এমন ভাবে জিজ্ঞাসা করতেছিস মনে হচ্ছে আমি সব জানি। শালা, আব্বুর সাথে দেখা করতে আসছে তিনি। আর এমনিও অনেক পলিটিশিয়ানরা বিজনেসম্যানদের সাথে খাতির করে রাখতে চায়, সুযোগ সুবিধা ভোগের জন্য। হয়তো সেই রকম কোনো একটা কারণে আসছে, কিন্তু তিনি যতক্ষণ আছে আমাদের রুম থেকে বের হওয়া যাবে না, বুঝছস? ঠিক আছে, তুই যা বলিস। যা তাহলে, ফ্রেশ হয়ে আয়। ওকে। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমিও আছি টেনশনের মধ্যে। যদি পর্দা ফাঁস হয় তাহলে তো হইছে। আমি এভাবে থাকতে চাই, সেভাবে শান্তিতে থাকতে পারবো না। আমিও শান্তভাবেই রুমে বসে আছি। কি করব, ভোর লাগতেছে, তাই মোবাইল বের করলাম আর শুরু করে দিলাম ফেসবুকিং। নেট অন করতেই নোটিফিকেশনের অভাব নেই। আজাইরা পোস্টের নোটিফিকেশনের সাথে মেসেজ নোটিফিকেশন তো আছেই, তবে দেখলাম অরিন মেসেজ দিছে। হাই, কি করো? লে হালুয়া। দুটাই একই টাইমের জীবন দেনা তেনা করার জন্য লেগে আছে। নাকি একটু মজা নিব। তবে একটা কথা মাথায় আসতেছে ইদানিং, অরিন আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করতেছে। মনে মনে হচ্ছে তার মনে আমার জন্য কিছু একটা চলতেছে। ব্যাপারটা জানতে হবে আমাকে। দাঁড়াও, আমিও অরিনকে মেসেজের রিপ্লাই দিলাম।
এই তো আছে আর কি, একজনের সাথে। আপনি কি করেন? নাস্তা করেছেন? হ্যাঁ করছি। কার সাথে আছো তুমি? জি, আমি আমার একটা বান্ধবীর সাথে আছি। তার বাসায় আসলাম। কে? আশার বাসায় গেছো? না, আশা না, আরো একটা আছে। আমার অনেক পুরনো বান্ধবী সে। তার নাম ঈশিতা। ঈশিতা কে? কে এই ঈশিতা? কোথায় থাকে সে? আর তুমি এখন কোথায় আছো? এই ভিডিও কল দিচ্ছি, কল রিসিভ করো। বলতে না বলতেই ভিডিও কল চলে আসলো। আমিও কেটে দিলাম। আরে করেন কি? সে দেখলে কি না কি ভাববে। আর তাছাড়াও আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বান্ধবীর বাসায় তো আসলাম, এটাতে অসুবিধা কোথায়? অসুবিধায় কোথায় মানে? তোকে আমি আগেও বারণ করছিলাম আমি আর আশা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যাতে তোকে না দেখি। আর তুই কি না? কোথায় আছিস তুই? আরে আজব, তুই তোকারি করছেন কেন? আর আমি যা ইচ্ছে করব, এতে আপনার এত সমস্যা কেন? আমার লাইফ, আমি যা খুশি করব, যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। আর আপনি আমার লাইফে হুকুমতি করতেছেন কেন? তোর লাইফে হুকুমতি করার অধিকার আছে আমার। আর সোজা মেসেজ যা আর আমাকে কল দে, না হলে কোথায় আছিস বল, আমি আসবো তোর কাছে। বলা যাবে না। আর আপনার বিহেভিয়ার আমার সুবিধার লাগতেছে না। আপনি আমাকে তৈতকারি করতেছেন কেন? আর আমি যার সাথে ইচ্ছা তার সাথে থাকবো, যার বাসায় ইচ্ছা যাব। আপনার চলতেছে কেন? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না। আপনি যে অন্যদের সাথে কথা বলেন তখন তো আমি বারণ করি না। তাহলে আপনি আমার ক্ষেত্রে কেন এমন করতেছেন? আর আপনি কি আমার গার্লফ্রেন্ড লাগেন নাকি? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না, এই বলে দিলাম। দেখলাম আমার মেসেজ সিন হলো, কিন্তু রিপ্লাই হচ্ছে না। আমিও নেট অফ করে দিলাম। আর তখনই দরজায় কে যেন নক করলো। আব্বু, তুই ভিতরে আছিস? হ্যাঁ আম্মু, আছি, ভিতরে আসো। আমার কথা শুনেই আম্মু ভিতরে আসে, আর হাতে নাস্তার ট্রে। সাথে আব্বু রুমে আসলো। কেমন আছিস আমার ফাজিল ছেলেটা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? আমিও ভালো আছি। আমি দেখলাম তানভীর আব্বুর দিকে হা করে তাকিয়ে আছে। আব্বু তানভীরের কথা জিজ্ঞেস করলো। অন্তর, ওই কে? আব্বু, এ হলো আমার কলেজের বন্ধু তানভীর। আর তানভীর তোমাকে ভালো করে চিনে, তোমার ভক্ত। তোমার সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে আছে, বলে তোমার সাথে নাকি ছবি তুলবে। কি বলিস? বিজনেসম্যানদের আবার ভক্ত হয় নাকি? জি স্যার, আমি আপনার অনেক বড় ভক্ত স্যার। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু স্যার আমি জানতামই না অন্তর আপনার ছেলে। আসলে স্যার এমনভাবে গেট আপ নিয়ে রাখছিল, আমি কেন, কেউই বলতে পারবে না। রিল্যাক্স তানভীর, আর আমাকে স্যার ডাকা বন্ধ করো। আমাকে আঙ্কেল ডাকলেই খুশি হব। স্যার শব্দটা শুনতে শুনতে কান গেছে গা আমার। ঠিক আছে স্যার। ও সরি আঙ্কেল। গুড, এখন নাস্তা করে নাও। আর তুই আমাকে বলিস নাই কেন আজকে আসবি যে? সারপ্রাইজ। তোর সারপ্রাইজ শব্দটা শুনলে কিছু মনে পড়ে আমার। পকেট থেকে টাকা নেওয়ার পর জিজ্ঞাসা করি, তুই বলিস সারপ্রাইজ, আর আজ আবার এই শব্দটা শুনতে হলো। এটাই হিসাব বিজ্ঞান। তোর হিসাব বিজ্ঞানকে তো আমি... থাক থাক, কান দিও না। নাস্তা করছো তোমরা সবাই? না, করব। তাহলে নাস্তা এখানে নিয়ে এসছো কেন? চলো নিচে চলো। মেহমান ছিল তাই এখানে নিয়ে আসলাম। পরে তোর আব্বুও আমার সাথে আসে আর বলে তারা নাকি চলে গেছে। যাক বাবা, ভালোই হলো। তো চলো ডাইনিং রুমে। আমরা ডাইনিং রুমে চলে গেলাম, আর সেখানে কথা বলতে বলতে চা নাস্তা করলাম। তো অন্তর, কয়দিন থাকবে নাকি একেবারের জন্য চলে আসছিস? আব্বু, জাস্ট 3 দিন থাকবো। আর এই 3 দিনে কলেজের দিকে ভুলেও যাব না। ঠিক আছে, তুই যা, ভালো বুঝিস, কিন্তু ওই 3 দিন শুধু আমাকে সময় দিতে হবে ভাইয়া। ঠিক আছে, এই 3 দিন ঘরবন্দি জীবনযাপন করব। 3টা দিন তাদের সাথে ঘরবন্দি অবস্থায় কাটিয়ে দিলাম। 3 দিন পর। তানভীর, কিভাবে করলি? সোজা চিকেন মেট, মাশাল্লাহ, দারুণ দাবা খেলেছিস তুই। থ্যাংক ইউ আঙ্কেল। তবে আপনিও দারুণ চাল চলছিলেন, কিন্তু একটা মিস্টেক করে বসছিলেন আপনি। রাজাকে যে পজিশনে রাখছিলেন সেটা তার আগেই আপনার গুটি দিয়ে ব্লক করা ছিল। তুই আসলেই একটা জিনিস। ভেরি গুড। এই দিনে তানভীর ও আমার পরিবারের মানুষদের সাথে ভালোই ভাব জমে গেল। তানভীর যে বাহিরের কেউ তা মনেই হয়নি। সে আমাদের
সকলের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করে। আর আম্মু তো আছেই আমাদের আদর করার তালে, ঈশিতাও কম না। আম্মু আব্বু কাজে থাকা অবস্থাও আমরা তিনটেই ভালোই সময় পার করলাম। আব্বু, আজকে আমরা চলে যাব, মনে আছে? মনে আছে রে, তবে আরো কিছুদিন থাকলে ভালো হতো। না, 3 দিন কলেজে যাই নাই। কলেজের অ্যাপ্লিকেশন দিতে হবে। আর এমনিও কলেজের ক্লাসগুলো মিস করা ঠিক হচ্ছে না, অনেক মিস করলাম। এবার আবার ক্লাসে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। তানভীর চল, ব্যাগ রেডি করতে হবে। আমি তানভীরকে নিয়ে রুমে গিয়ে ব্যাগ রেডি করতে লাগি। এই 3 দিনে অরিনের সাথে একদম কমই কথা বলি। আশার সাথেও কথা হয়, তবে অরিনের সাথে কম করেই কথা বলি। যাই হোক, কলেজে গেলে আবার আগের মতো কথা বলবো। এখানে কম কথা বলার কারণ হচ্ছে অরিন কথায় কথায় আমি কোথায় আছি আর কলেজে আসি নাই কেন এইসবে জিজ্ঞাসা করত। আমিও বলছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে বাড়িতে গেছি, কিন্তু সে তো আর এটাই জানে না আমার বাড়ি এই শহরেই, আর আমি কে সেটাও জানে না। আমাদের ব্যাগ রেডি করা শেষ, আমরাও ব্যাগ নিয়ে চলে আসলাম। আমাদের গাড়িও রেডি আছে। আম্মু আব্বু, আমরা আসি, আবার দেখা হবে। সাবধানে যাবি বাবা, আর গেলেই একটা কল দিস। আরে আম্মু, বেশিক্ষণের রাস্তা না, আর আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো। তো কান্না করতেছো কেন তুমি? আম্মু আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগে। আমিও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। জানি আম্মু আব্বু আমাদের অনেক ভালোবাসে, তাই চলে যেতে দেখে এমনটা করতেছে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ি, আর গাড়িও চলতে লাগে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যের প্রথম জায়গা হলো তানভীরের বাড়িতে। গাড়ি চলতেছে। তানভীর, হ্যাঁ তোর বল। আমার সত্যিটা তো তুই জানিস, কিন্তু ভুলেও যাতে এটা মুখ দিয়ে না বের হয়। ঠিক আছে দোস্ত। আমরা কিছুক্ষণের মধ্যে তানভীরদের বাড়ির সামনে চলে আসলাম। তারপর তানভীর নেমে যায় ও তাকে বিদায় জানিয়ে আমিও আমার বাসায় চলে গেলাম, মানে আমার মেসে। আমাকে আমার মেসের সামনে ব্যাগ সহ নামিয়ে দেওয়া হয়। এরপর গাড়িও চলে যায়, আর আমিও ব্যাগ নিয়ে মেসে চলে গেলাম। মেসের তালা খুলে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করলাম। রাতের খাবার খেয়ে আসছি আমরা, তাই এখন আর খাবার রান্না করতে হবে না। তাই ব্যাগ এক সাইড করে রেখে আমিও খাটে হেলিয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে কলেজের ব্যাগ গুছিয়ে নিয়ে বাসা থেকে আসার সময় আম্মু আমার জন্য পিঠা দেয়, সেটা হালকা গরম করে খেয়ে নিলাম। আর মেসের তালা মেরে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে ক্যাম্পাসের দিকে গেলাম, দেখলাম কেউই আসে নাই, তাই ক্লাসরুমের দিকে যেতে লাগি। ক্লাসরুমের কাছে আসতেই হঠাৎ কেউ একজন আমার হাত ধরে টান মেরে আমাকে টেনে নিয়ে যেতে লাগে, আর একটা খালি রুমে নিয়ে দরজা লক করে দেয়। আমি দেখলাম যে আমার হাত টেনে নিয়ে আসে সে আর কেউই না, অরিন। এইসবের মানে কি? অরিন আমার কাছে এসেই আমাকে রুমের ভিতরে দেওয়ালের সাথে লাগিয়ে তার 2 হাত আমার মাথার দুপাশ বরাবর দেওয়ালে রাখে, আর তার মুখ আমার মুখের একদম কাছে নিয়ে আসে। বলতে গেলে 3 ইঞ্চির দূরত্ব আছে হয়তো। এইসব কি করতেছেন আপনি? আই লাভ ইউ। অরিনের কথাটা শুনেই থমকে গেলাম আমি। অরিনের কথাটা আমার মাথার উপর দিয়ে গেল। কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? আই লাভ ইউ। আমি অরিনের চেহারাটা খেয়াল করলাম, তার চোখের নিচে কালি জমে আছে, মানে অরিন কান্না করছিল। কিন্তু কেন? আর অরিনের মাথা কি গেছে নাকি? কি যা তা বলতেছে সে? আপনার মাথা গেছে নাকি? আপনি আমাকে এইসব কেন বলতেছেন? আপনি তো আমার সম্পর্কে জানেন, তাহলে আমাকে কেন এইসব বলতেছেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমনটাই হও না কেন, যাই হও না কেন, মোট কথা আমি তোমাকে ভালোবাসি। পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে। আরে কান্না করতেছেন কেন? আমার পরিস্থিতি বুঝেন। আমার আর আপনার যায় না। আপনি হচ্ছেন এই শহরের এমপির মেয়ে, আর আমি কিনা একজন ড্রাইভারের ছেলে। তাহলে কি করেই বা আপনার সাথে আমার যায়? প্লিজ, হয়তো আপনি আবেগে চলে গেছেন। আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। চুপ করো তুমি, আর একবারও নিজেকে তুচ্ছ করে কথা বলবা তো ভালো হবে না বলে দিলাম।
আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আর দেখুন, আমার সাথে আপনার জমে না। আমার সাথে আপনি থাকতে পারবেন না। আমি পারবো অন্তর। অন্তর, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না, খুব কষ্ট হয় আমার। এবং কি আশার সাথে থাকতে দেখেও। কিন্তু আশার কথাটা বললে তুমি রেগে যাবা, তাই বলিনি। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি আর হারাতে পারবো না। যদি তোমাকে না পাই পরে মরেই যাব। তোমাকে প্রতিটা মুহূর্তে পাশে চাই আমি। অন্তর, অনেক ভালোবাসি, ফিরিয়ে দিও না। মরেই যাব আমি তোমাকে না পেলে। সত্যি কি আমাকে ভালোবাসেন? পারবেন সকল পরিস্থিতিতে আমার পাশে থাকতে? দেখুন, আমার মধ্যে কিছুই নেই, না আছে কোনো হাইফাই কোয়ালিটি। আমি সাধারণ একটা ছেলে। দেখেন না, আমার জামা কাপড়ের কোয়ালিটি আছে। আর আমাকে আপনার পাশে দেখলে লোকে কি বলবে? এমপির সুন্দরী মেয়ে কোথায় থেকে একটা খ্যাত ধরে নিয়ে আসলো। আর আপনার বাবাও আমাকে মেনে নেবেন না। আর আগে থেকেও আমার উপর রাগ আছে ওনার। নিজের যথাসাধ্য চেষ্টা করব তোমার পাশে থাকার। শুধু আমাকে ফিরিয়ে দিও না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। পারবো না তোমাকে ছাড়া থাকতে। 3টা মাস তোমার সাথে থাকে বুঝতে পারলাম আমার জীবনের গুরুত্ব তোমার থেকে। তোমার মন মানসিকতা দেখে আমাকে তোমার প্রতি আকর্ষিত করে। আর এখন মন চাই সারা জীবন তোমার সাথে পার করে দিতে। অন্তর, প্লিজ তোমার মনে জায়গা দাও আমাকে। পারবো না তোমাকে ছাড়া থাকতে আমি। শুধু একবার বলো ভালোবাসবে আমায়। আমি চাইলে আমার বাবা তোমাকে মানতে বাধ্য। আর কথা রইল সমাজের। কিসের সমাজ? আমি এই সমাজ মানি না। আর সমাজ কি আমাকে খাওয়ায় নাকি পড়ায়? আমি সমাজের পরোয়া করি না। আমি শুধু তোমাকে চাই, যে কোনো মূল্যেই হোক। অন্তর, বড্ড ভালোবাসি। খুব ভয় হয় তোমাকে যদি হারিয়ে ফেলি। আমি থাকতে পারবো না। আর তুমি তো বলেছিলে একটা মানুষকে তার পোশাক ও বাইরের দিক থেকে বিবেচনা করা যায় না, তার মন মানসিকতা দেখে তাকে বিবেচনা করতে হয়। তাহলে তোমার ক্ষেত্রে বা কথাটা বিপরীত কেন হবে? আর কথা বাড়াবে না অন্তর, বড্ড ভালোবাসি তোমাকে। আমি দেখলাম অরিন কথাগুলো বলতেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে। আর আমার বুকের মধ্যে মাথা লাগিয়ে নেয়। আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছে আমি কোথাও চলে যাব, আর সে আমাকে ধরে আছে যাতে কোথাও যেতে না পারি। আজ সত্যি আমি অবাক হলাম। কাকে দেখছি আমি? এটা কি সেই অরিন যে কিনা তার বাবার এমপির পাওয়ার দিয়ে অহংকারী করে বেড়াতো আর মানুষকে কষ্ট কাঁদিয়ে ছাড়তো? কিন্তু আজ সেই নিজেই কিনা একজনের জন্য নিজের চোখের পানি অঝরে ঝরাচ্ছে। আজ অরিনের কাণ্ড দেখে থ হয়ে গেলাম আর বিশ্বাস করতে পারছি না এটাই সেই এক সময়ের এমপির অহংকারী মেয়ে যে কিনা বর্তমানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আজ সত্যি অরিনকে দেখে মনে হচ্ছে হয়তো অনেক বড় কিছুই পেয়ে যাচ্ছি আমি। তাকে পাই আর না পাই সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তার মনের অহংকারটা দূর হলো। আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া। তুমি অরিনের মনের মধ্যে থাকা অহংকার দূর করে দিলে। অরিন এখনো আমাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। তবে সে জানেই না আমার মনে তার জায়গা হয়ে গেছে। আর সে এটাও জানে না সে আমার যে পরিচয়টা জানে সেটাও সত্যি না। তবে আমি ওকে এটা সারপ্রাইজ দেব। আজ অরিনের কথাবার্তাগুলো শুনে খুব ভালো লাগলো। তার এই রূপ পরিবর্তন দেখে আমি অরিনের প্রতি ফিদা হয়ে গেলাম। হয়েছে, অনেক কান্নাকাটি করছেন। আর সরেন আমার গায়ের থেকে। আমার গায়ের শার্টটা গেছে। গরিবের উপর অত্যাচার। মারবো একটা। যাও, আমি তোমাকে অনেকগুলো শার্ট প্যান্ট কিনে দিব। এখন বলো না ভালোবাসো কিনা? যদি না বলি তাহলে? তাহলে আমি অনেক দূরে হারিয়ে যাব, যেখান থেকে কেউ আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না। থাপ্পড় ছিলেন কেন মারবা? কেন আমাকে? সমস্যা নেই, মারো। তোমার অধিকার আছে আমাকে মারার। কেন? আপনি কি আমার বিয়ে করা বউ যে আপনার উপর অধিকার খাটাবো আমি? আর সরেন আমার গায়ের থেকে। আগে আমাকে গ্রহণ করো, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলো ভালোবাসি, তবেই থামবো। না হলে আজকে ক্লাসে না গিয়ে এখানেই কান্না করতে থাকবো। আপনি আমাকে যেভাবে এই রুমে টেনে আনছেন সেখানে উপস্থিত সকলে আল্লাহ জানে কি ভাবতেছে। বাইরে চলেন, না হলে তারা
ইতিহাস সৃষ্টি করে দিবে। পরে বাহিরে আর শান্তিতে চলাফেরা করতে পারবো না। আগে আমাকে উত্তর দিবে তবে ছাড়া পাবা, তার আগে না। উত্তর দাও, ভালোবাসবে কিনা? আরে আজব, জোর করে ভালোবাসা আদায় করবেন নাকি? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। ক্লাসের সময় হয়ে গেছে, আর একটু সময় দেন না। ঠিক আছে, ক্লাসের পরে বলবা, তবে উত্তর হ্যাঁ চাই আমি, না হলে এরপরে যা করব পরে কিছু বলতে পারবে না। অরিন আমাকে ছেড়ে দেয় আর আমরা দুজনেই রুম থেকে বের হই। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। লও ঠেলা, জানি না কে কি ভাবতেছে। তারা অনেকে দেখি আবার আমাদের দিকে তাকিয়ে হাসতেছে। অরিন দেখি মুচকে মুচকে হাসতেছে, আর আমার হাল খারাপ। কোনো মতে ক্লাসে গিয়ে বসলাম। ক্লাসে বসেই মোবাইলটা বের করে চিপতে লাগলাম, আর তখনই তানভীর আশা ক্লাসে আসে। কিরে, কি করিস? লুঙ্গি ডান্স করি, দেখিস না শালা কি করতেছি? অন্তর, তুমি রেগে আছো কেন? কিরে, কি হয়েছে তোর? আর সকলে তোকে আড়াল চোখে দেখছে কেন? নাকি তোর পর্দা ফাঁস হয়ে গেছে? পর্দা ফাঁস হয়ে গেছে মানে? কিসের পর্দা ফাঁসের কথা বলতেছো? না, তেমন কিছু না, এমনিই একটা কথা বলছে সে। কি লুকাচ্ছ তোমরা দুজন আমার থেকে? কিছুই না রে। তবে একটা জিনিস বুঝলাম না, সকলে তোকে আড়াল চোখে দেখতেছে কেন? আর বলিস না, আসতে না আসতেই অরিন কাণ্ড ঘটিয়ে দিল। পরে তাদের সব খুলে বললাম। কি? হ্যাঁ, যা বললাম সবই সত্যি। তো এখন তুই কি অরিনকে গ্রহণ করবি? চিন্তা করতেছি গ্রহণ করব তাকে। অন্তর, মনে রাখিও, আবেগ আর ভালোবাসা দুটাই ভিন্ন। মানলাম সে তোমাকে প্রপোজ করেছে, কিন্তু হয়তো সেটা আবেগের বশেও হতে পারে। আগে অরিনকে পরীক্ষা করে দেখো, আর এত তাড়াতাড়ি গ্রহণ করিও না তাকে। আগে দেখো সে তোমাকে ভালোবাসে নাকি, তার মনে তোমার জন্য আবেগ কাজ করতেছে। কারণ যতটুকু তার সাথে চলাফেরা করে বুঝলাম, মেয়েটা অনেক আবেগী। না, এটা আবেগ নয় আশা। অরিনের মধ্যে আমি ভালোবাসা অনুভব করছি। যদি তার মধ্যে আবেগের কাজ করত, তাহলে আমি সেটা নিমিষেই বুঝে যেতাম। কারণ ভালোবাসা ও আবেগ বোঝার বুদ্ধিশক্তি আছে আমার। আমার কথাটা শুনে দেখলাম আশা চুপসে গেল, মানে তার মুখ কালো হয়ে গেল। কিন্তু কেন তা বুঝলাম না। দোস্ত, আমারও মনে হয় সে তোকে সত্যিই ভালোবাসে, কারণ কিছুদিন যাবত তার মধ্যে তোর প্রতি অন্যরকম আচরণ দেখলাম। আমিও ব্যাপারটা লক্ষ্য করছিলাম। তবে তানভীর, আমি না একটা জিনিস বুঝলাম না। আমি তো দেখতে এতটা সুন্দরও না, তাহলে অরিন কেনই বা আমাকে ভালোবাসবে? মানে কলেজে আমার থেকে আরো হ্যান্ডসাম ও গুড লুকিং ছেলে আছে, ও অভাব নেই, তাহলে আমার পিছেই কেন পড়লো? ব্যাপারটা মাথায় আসলো না আমার। আসলে তোর ব্যবহার ও তোর আচরণ দেখলে যে কেউ তোর সাথে মিশতে চাইবে। আর শুন দোস্ত, নিজেকে এভাবে তুচ্ছ করে বলবি না। মনে রাখবি, আল্লাহর সৃষ্টি কোনোদিনও অসুন্দর হয় না। আর অরিনও মনে হয় তোর সেই দিকগুলো দেখে তোর প্রতি ভালোবাসা জন্মে যায় তার মনে। দোস্ত, শুধু মুখের চেহারাটা সুন্দর হলেই মানুষ ভালো হয় তা সত্যি নয়, বরং মানুষের ব্যবহার কেমন সেটা দিয়ে মানুষকে তুলনা করা যায়, তার চেহারা দিয়ে নয়। আমরা কথা বলতেছিলাম, তখনই ক্লাসে স্যার চলে আসে, আর আমরাও সেই টপিক বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম ও ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমরা তিনজন ক্লাসরুম থেকে বের হলাম আর হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ক্যাম্পাসে আড্ডার জায়গায় বসতেই অরিন উপস্থিত। অরিন ম্যাডাম, আপনার থেকে এইসব আশা করিনি আমরা। আমাদের পারমিশন ছাড়াই আমাদের বন্ধুকে প্রপোজ করা, তাও ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রপোজ দেন, এটা তো ঠিক নয়। অন্তত আমাদের একটু বলতেন ব্যাপারটা। এখন তো আমরা আপনাকে গ্রহণ করতে দেবো না। সরি তানভীর, মাফ করে দাও। আসলে তোমাদেরকে বলতে ভয় পেতাম। যদি তোমরা অন্তরকে বলে দিতে, সেও যদি আমার থেকে দূরে সরে যেত। কিন্তু এখন চাইলেও দূরে যেতে পারবে না সে। কেডা কইছে? আমি চাইলে সৌ হয়ে যেতে পারি। পা ভেঙে দিব আর একবার এইসব কথা বললে। এটা কি ছিল? এটা আমার রোমান্টিক ধমক ছিল কলিজা। ওই, আমি কলিজা না, আমি অন্তর। জি হ্যাঁ, তুমি অন্তর ঠিকই, তবে আমারই অন্তর। ও মা গো, টুরু লাভ। ছাড় ওই সকল কথা। এখন তানভীর, অন্তরকে রাজি করিয়ে দে। যদি অন্তরকে রাজি করিয়ে দিস, তাহলে তোকে ট্রিট দিব। যা চাইবি ওইটাই খাওয়াবো। অন্তর, রাজি হয়ে যা, আমি ট্রিট চাই। শালা 2 নম্বরই। ট্রিটের কথা শুনেই নিমিষেই দল পরিবর্তন করে দিলি, শালা বেঈমান। তুমি চুপ থাকো আর চলো আমার সাথে শপিং করতে যাবা। অরিন আমাকে টেনে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই গেট দিয়ে 10টার মতো গাড়ি ভিতরে প্রবেশ করে।
গাড়িগুলো দেখেই আমি থ হয়ে গেলাম, কারণ এই গাড়িগুলো আমার খুবই পরিচিত। কারণ গাড়িগুলো আমার আব্বুর গাড়ি। গাড়িগুলো দেখেই ক্যাম্পাসের সকলে অবাক হয়ে গেল। আব্বু গাড়ির জানালার গ্লাস নামানো আব্বুকে দেখেই সকলে অবাক চোখে তাকিয়ে আছে। অরিন আব্বুর গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর তখনই দেখলাম আব্বু গাড়ির জানালা দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো ভূত। পরে বুঝতে পারলাম আব্বু কেন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ অরিন তার 2 হাত দিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরে আছে। আমি আশেপাশে খেয়াল করলাম কলেজ ক্যাম্পাসের সকলেই আব্বুর গাড়ির দিকে তাকিয়ে আছে, আর অরিনও। কিন্তু আব্বু আমার দিকে তাকিয়ে একটা শয়তানি মুচকি হাসি দিল। লও ঠেলা। আব্বুর হাসির মানে আমার কান্না। দেখলাম গাড়ি সোজা ক্যাম্পাসে থামে, আর সেখানে দেখলাম প্রিন্সিপাল স্যার উপস্থিত। এরই মধ্যে তানভীর আমার কাছে দৌড়ে আসে। তানভীর আমাকে কিছু বলতে যাবে, তখনই আমি তানভীরকে থামিয়ে দিলাম। অন্তর, শফিকুর রহমান আমাদের কলেজে আসছে, চলো ওইদিকে। আপনি যান, আমি আসতেছি। না, তুমিও চলো আমার সাথে। এই তানভীর, তুইও চল। তখনই আমার মোবাইলে কল আসে। দেখলাম আব্বু কল দিছে। আচ্ছা, আমি একটু আসতেছি। কই যাও তুমি? একটা ইম্পর্টেন্ট কল আসছে। আমিও সাইডে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আমি তো ভালোই আছি, আর তোকে দেখেও মনে হচ্ছে ভালো আছিস। মেয়ে নিয়ে ঘোরাফেরা করিস, ভালোই তো। আরে আব্বু, আর বলিও না। ছদ্মবেশে থাকার পরেও কেমনে যে এই খ্যাতকে মেয়েরা পছন্দ করলো আল্লাহ জানে। আচ্ছা, তুমি হঠাৎ কলেজে আসলা যে, কোনো কাজ আছে? আছে, প্রিন্সিপাল স্যারের সাথে। আর তুইও প্রিন্সিপালের রুমে আয়। আচ্ছা, আসতেছি বলেই কল কেটে দিলাম। জানি না এখন কি হবে আমার সাথে। আব্বু তো দেখেছেই অরিন যেভাবে আমার হাত ধরেছিল। না, যাই প্রিন্সিপাল স্যারের রুমে। আমি দেখলাম অরিন ও তানভীর ক্যাম্পাসের সেই ভিড়ের দিকে চলে গেল, আর আমিও আস্তে করে অন্য জায়গা দিয়ে আস্তে করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে চলে যাই। আর রুমের সামনে দেখি আব্বুর কিছু গার্ড দাঁড়ায় আছে। আমিও তাদের কাছে গেলাম। তারা আমাকে ভালো করে চেনে, তাই তারা আমাকে জায়গা দিয়ে দেয় প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে যাওয়ার। কিন্তু অবশ্যই একটা নিয়ম আছে প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার। মানুষ যত বড় কিছুই হোক না কেন, নিয়ম মেনে চলতেই হবে। আমিও প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। স্যার, আসতে পারি? কে? ভেতরে আসো। আমিও অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম আব্বু বসে বসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে ব্যস্ত। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? তাহলে তাড়াতাড়ি বলো। স্যার, আমাকে এখানে ডেকে আনা হয়েছে কিছু বলার জন্য। কে ডেকে এনেছে তোমাকে? আমি ডেকে আনছি স্যার। আব্বুর কথা শুনে প্রিন্সিপাল স্যার থ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি কি করে চিনেন এই ছেলেটাকে? এই ছেলেকে আমার চেয়ে ভালো আর কেউ চিনবে না, কারণ ছেলেটার আব্বু বলে কথা। কথাটা শুনেই প্রিন্সিপাল স্যারের চেহারার নকশাটাই পরিবর্তন হয়ে গেল। ছেলেটার আব্বু বলে কথা মানে কি? হ্যাঁ, ও আমার ওই ছেলে মোহাম্মদ অবাইদুর রহমান অন্তর, আর কেউ না। আমার ওই ছেলে যে এতদিন আপনাদের কলেজে পড়ে আসছিল, তার পরিচয় গোপনে রেখে আপনাদের কলেজেই পড়ে আসতেছে, অথচ এ আমার ছেলে তা কেউই বুঝতে পারেনি। আব্বুর কথা শুনে প্রিন্সিপাল স্যার তার চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, আর আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সে হয়তো সে ভাবতেও পারেনি শহরের টপ বিজনেসম্যানের ছেলে তাদের সাথে চলাফেরা করছে। বাবা, তুমি ওনার ছেলে? জি স্যার, উনি আমার আব্বু। কথাটা বলতেই প্রিন্সিপাল স্যার সেই লেভেলের শক খেয়ে গেল। মনে হচ্ছে এখনই কিছু একটা হয়ে যাবে তার। তুমি? সরি, কিছু বলতে চাচ্ছেন? বলেন, সমস্যা নেই। তুমি কি আমাকে বলার মতো অবস্থায় রেখেছ? আর তুমি এনার ছেলে আগে বলো নাই কেন? আমি আব্বুর পরিচয় দিয়ে চলাফেরা করতে চাই না, তাই কাউকেই বুঝতে দেই না এই কথাটা। আর যদি আপনাকে এই কথাটা বলতাম, তাহলে আপনি আমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখতেন, আমার প্রতি এক্সট্রা যত্ন নিতেন। কিন্তু আমি চাই অন্য সকলের মতো থাকতে। আর আব্বুর নাম করা বিজনেসম্যান হয়েছে বলেই বড়াই করে বেড়াতে হবে নাকি? আর আমি সাধারণভাবে চলাফেরা করতেই চাই, যেমনটা অন্যরা করে থাকে। আমি নিজের আব্বুর পরিচয়ে চলতে চাই না, আমি নিজের পরিচয় তৈরি করে চলাফেরা করতে চাই, যাতে কেউ বলতে না পারে আমি আমার আব্বুর পরিচয়ে চলাফেরা করি।
তার পাওয়ার ও টাকার বড়াই করে থাকি। আমি সকলের মন জয় করে তাদের সাথে চলাফেরা করতে চাইছিলাম আর নিজেকে অন্যদের মতো রাখতে চাই, যাতে তারা আমার সাথে মিশতে সংকোচ বোধ না করে। আর আমি শেষমেশ সেটাই করছি। আজ এই কলেজে সকলে আমার পরিচয়ে চেনে, সেটা আমি চেয়েছিলাম, আর এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আর তাছাড়াও আমি আমার আব্বুর পাওয়ার ও টাকা দিয়ে অহংকারী করে বেড়াতে চাইনি বলেই এমনটা করলাম। এই না হলে আমার ছেলে, সত্যি আজকে তোর উপর গর্ববোধ করতেছি আমি। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমার ছেলেটা। থ্যাংক ইউ আব্বু। তুমি সত্যি আমাকে অবাক করে দিলে। আমি এই প্রথম দেখলাম যার কাছে টাকা ও পাওয়ার থাকার পরেও সাধারণভাবে চলাফেরা করে। আর বাবা, তুমি বাকিদের সাথে তুলনা করো, তোমার মতো ছেলে এখন পাওয়া যায় না। আর আমি তোমাকে আমাদের কলেজে দেখে ভাগ্যবান, যার আছে কোনো টাকার পরে, না আছে অহংকার। অথচ আমি এই কলেজে দেখেছিলাম অনেক ছেলে যাদের তোমার থেকে কম ক্ষমতা থাকার পরেও ক্ষমতা দিয়ে দাপটগিরি দেখিয়ে গেল। শফিকুর রহমান স্যার, আজ আপনার গর্ববোধ করা দরকার এরকম ভাবা হয়। আমিও গর্বিত এমন ছেলেকে আমাদের কলেজের স্টুডেন্ট হিসেবে পেয়ে। ঠিক বলেছেন, তবে আমার ছেলেকে নিয়ে অনেক আগে থেকেই আমি গর্ববোধ করি, কারণ আমার তার মানসিকতা ও আচরণ সম্পর্ক আগে থেকেই জানি। অন্তর, আজ তোর জন্য আমার মনে তোর প্রতি সম্মান আরও বেড়ে গেল। তুই আমার ছেলে বলেই আমি সন্তুষ্ট নই, বরং আমি তোর আব্বু বলেই নিজেকে পরিচিত দিতে অনেক সন্তুষ্ট। আচ্ছা হয়েছে, আমাকে এখানে ডেকে আনছো কেন সেটা বলো। আমার পদার্থ প্রিন্সিপাল স্যারের কাছে পাশ করে দিলে, আর বলেই দাও কেন আসতে বলছো। ডাকছি সেটা হলো ওই মেয়েটাকে যে তোর হাত জড়িয়ে ধরেছিল। আব্বু, এই টপিক নিয়ে অন্য কোথাও বলবো, এখানে না। আর অনেক কাহিনী আছে। ঠিক আছে, তবে তুই আমার সাথে বাড়ি যাচ্ছিস? ঠিক আচ্ছা ঠিক আছে, গেলাম তবে আমি। তাহলে বন্ধুদের কাছে যাই, যাওয়ার সময় দেখা হবে। আছে, যা। আচ্ছা তাহলে আসি, ভালো থাকবেন স্যার, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বলেই আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। অনেকদিন যাবৎ মিথ্যা পরিচয় দিয়েই আমি কলেজে আছি, তবে বলে না সত্যি একদিন না একদিন প্রকাশ হবেই। আর আজ প্রিন্সিপাল স্যার জেনে গেল, কাল অন্যরাও জেনে যাবে, তাতে সমস্যা নেই, কারণ এখন জানলেও কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ মিথ্যা পরিচয় দিয়েই অনেকের সাথে বন্ধুত্ব করে ফেলেছিলাম, তারা আমার সেই মিথ্যা পরিচয়কে সত্যি ভেবে আমার সাথে বন্ধুত্ব করে। এখন সত্যিটা জানলেও কিছুই হবে না। আমি ক্যাম্পাসে চলে গেলাম, দেখলাম অরিন, আশা ও তানভীর উপস্থিত। আমিও তাদের কাছে চলে গেলাম। কই গেছিলে তুমি? গেছিলাম আর কি, তবে একটা জিনিস বুঝলাম না, আপনার বাবা তো এমপি, তাহলে আপনি শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য এত উথাল পাতাল কেন? আপনি চাইলেই তো আপনার বাবার ধারা দেখা করতে পারেন। সেটা না হয় আব্বু অনেক কষ্টের পর শফিকুর রহমানের সাথে দেখা করেছিল। আসলে শফিকুর রহমান স্যার অনেক ব্যস্ত একজন মানুষ, আর আমি এমপির মেয়ে বললেই কি দেখা করতে পারবে নাকি? আমার আব্বুর চেয়েও বড় বড় মানুষ তার সাথে জাস্ট দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও সমস্যা নেই, হয়তো সামনে প্রতিদিনই তার সাথে দেখা হবে। ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগে পর্যন্ত দেখা হবেই। আর অরিন হতে পারে তোমার হাতের মিষ্টান্ন খাবার শফিকুর রহমান স্যার রোজ খেতে চাইবে, তাই একটু রান্না বান্না শিখে নিন। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার হাতের রান্না কেন খেতে যাবে উনি? আমি যতটুকু শুনলাম, শফিকুর রহমান স্যারের ছেলে নাকি আপনাকে পছন্দ করেছে। হতে পারে আপনি তার বউ হয়ে যেতে পারেন। আমার কথাটা শুনেই অরিনের চোখ বড় বড় হয়ে গেল। তার চেহারায় আমি এক আতঙ্ক দেখতে পাচ্ছি। না, কোনোভাবেই না, এটা মগের মুলুক নাকি? আমি তোমার ছাড়া আর কারোর হতে পারি না অন্তর। আমি শুধু তোমার, আমাকে কোনোভাবেই তোমার থেকে আলাদা করতে পারবে না। আরো একটু আগে প্রিন্সিপাল স্যারের রুমে আমাকে ডেকে নিয়ে অনেক কথা শোনায় সে, আর বলে আমি যাতে তোমার থেকে দূরে সরে যাই, না হলে গুন্ডা দিয়ে আমার হাত পা ভেঙে দিবে। না, আমি তোমাকে ছাড়া আর কারোর হতে পারবো না। তিনি বিজনেসম্যান ও তার হাতে পাওয়ার আছে বলে কি যা খুশি করে বেড়াতে পারবে নাকি? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। আমি আজই আব্বুকে বলবো যাতে আমাদের বিয়ের ব্যবস্থা করে।
আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু অরিন আমার কাছে না আছে, টাকা পয়সায় না আছে, না দামি গাড়ি বাড়ি আছে, না আছে কোনো চাকরি, তাহলে আমি কি করেই তোমাকে রাখবো? আমার মতে আমাকে ভুলে যাও, আর আমারও কোনো যোগ্যতা নেই তোমাকে পাওয়ার। চুপ, একদম চুপ করো। আমি আজই আমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। আমি এক্ষুনি আব্বুকে কল দিচ্ছি, দাঁড়াও। বলেই অরিন মোবাইল বের করে তার আব্বুর সাথে কথা বলতে লাগে। আর দেখলাম তানভীর শালা মুচকি মুচকি হাসতেছে, কারণ তো জানেই। চলো আমার সাথে, আমরা আজই বিয়ে করব। আর দেখতে চাই কে তোমাকে আমার থেকে আলাদা করতে পারে। আমি শুধু তোমাকে চাই, আর চাকরির কথা ভাবিও না, সেটা আমি ব্যবস্থা করে দিব। মোট কথা, যে কোনো মূল্যেই তোমাকে চাই, হারাতে চাই না আমি তোমাকে। ঠিক আছে, তুমি যা বলো। তবে আমার বাসায় একটা কাজ আছে, সেটা শেষ করে তোমাদের বাড়িতে আসতেছি, তুমি যাও। তখনই আমার মোবাইলে কল আসে। দেখলাম আব্বু কল দিছে। আমি কল কেটে মেসেজ করে দিয়ে বলে দিলাম গেটের বাইরে একটা গাড়ি রেখে বাসায় চলে যেতে, সাথে যেন ড্রাইভারও থাকে। অরিন তাড়াহুড়া করে চলে গেল, আর তানভীর জোরে জোরে হাসতে লাগে। সালা, কি গেম খেললি তুই? শালা চুপ। সালা, মেয়েটাকে যা দিলি, সে তো সিরিয়াস হয়ে গেল। 1 মিনিট, কিসের গেমের কথা হচ্ছে? তাহলে শোনেন, অনেকদিন যাবৎ আপনাদের বলে আসছি আমি ড্রাইভারের ছেলে, তবে সেটা সত্যি নয়। আসল সত্যি হলো এতক্ষণ যে শফিকুর রহমানকে নিয়ে কথা বলছিলাম, সেটাই আমার আসল আব্বু, আর আমি কোনো ড্রাইভারের ছেলে না। কি? অন্তর যা বলেছে সব সত্যি বলতেছে। অন্তর বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে। হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম আব্বুর সেই পরিচয় ছাড়া চলতে পারি কিনা। তাছাড়াও আমি সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করি, তাই ছদ্মবেশে এই কলেজে ছিলাম। তবে আজ আশা আপনাকে আমার সত্যিটা বলে দিলাম। তানভীর আগেই আমার সত্যিটা জেনে গেছে, আর আমি এটাও জানি এক সময় সকলেই আমার সত্যিটা জেনে যাবে। তবে আপাতত অরিনের থেকে কথাটা লুকাতে হবে, কারণ আমি কিছু একটা ভেবে রাখছি, আর আমাকে যেতে হবে। আর আমি যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত অরিন যাতে সত্যিটা না জানতে পারে। বলেই তাদের থেকে বিদায় নিয়ে গেটের বাইরে চলে গেলাম। সেখানে আমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। আমিও গিয়ে গাড়িতে উঠে পড়ি, আর গাড়ি চলতে লাগে তার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে যেতেই দেখি আব্বু, আম্মু ও বোন সেখানে উপস্থিত। আমিও তাদের কাছে গেলাম, আর শুরু হয়ে গেল তাদের প্রশ্ন। তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তারা আমার থেকে অরিনের তথ্য বের করে নেয়। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা অরিনকে পছন্দ করলো। যাক, ভালোই লাগলো। আমি চিন্তা করছি আমি আমার আসল পরিচয়টা অরিনকে সারপ্রাইজ দেব। আমিও রুমে চলে গেলাম, আর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে খাটে হেলিয়ে পড়লাম। কেন জানি আজ শরীরটা দুর্বল লাগতেছে, তাই কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতেই ঘুম চলে আসে। অন্যদিকে এর সব ব্যবস্থা করে অন্তরের জন্য বাসায় অপেক্ষা করতে লাগে, কিন্তু অন্তর আসছে না বলে চিন্তিত হয়ে পড়ে। সে বারবার অন্তরকে কল দেয়, কিন্তু অন্তর কল রিসিভ করছে না। অরিনের চিন্তা এবার ভয়ের রূপ নিল, কারণ অন্তর বলেছিল শফিকুর রহমানের ছেলে নাকি তাকে পছন্দ করছে, আর অন্তরকে নাকি প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে অনেক কথা শোনায় আর অরিনের পেছন ছেড়ে দিতে। অরিন অন্তরের কথাগুলো ভাবতে লাগে। এখন তার মনে ভয় কাজ করতে লাগে। অন্তর আসতেছে না কেন? কল দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে ছেলেটার? 1 মিনিট, ছেলেটার কোনো বিপদ হয়নি তো? না, আমাকে দেখতে হচ্ছে। না, আমি একবার অন্তরের মেসেজ সামনে থেকে ঘুরে আসি। বলেই অরিন বাসায় থেকে বেরিয়ে যায়, চলে যায় অন্তরের ম্যাচের দিকে। ম্যাচে গিয়ে দেখে ম্যাচে তালা দেয়া। এবার অরিনের মনে ভয় আরো বেড়ে গেল। অন্তরের রুমে তালা দেওয়া কেন? সে তো বলেছে এখানে সে বাসার কাজ করে আর বাড়িতে যাবে বলে সে এখনো নেই, আর আমাদের বাড়িতেও যায়নি। তাহলে গেল কোথায়? নাকি শফিকুর রহমান কিছু একটা করেছে তার? না, আমি এখনই তার বাড়িতে যাব। বলেই অরিন রওনা দিল শফিকুর রহমানের বাড়ির দিকে। আজ অরিনের মাথা গরম হয়ে আছে, কারণ সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলতে চলেছে। অরিন যেতে যেতে তার আব্বুকেও কল করে আসতে বলে।
অরিন শফিকুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে অরিনের বাবাও উপস্থিত হয়। কি হয়েছে মা, তুই আমাকে এখানে আসতে বলছিস কেন? আব্বু, আমি অন্তরের ম্যাসে গিয়েছিলাম, তার ম্যাসে তালা দেওয়া। অন্তর বলছিল শফিকুর রহমান নাকি তাকে হুমকি দিচ্ছে যাতে আমার পিছন ছেড়ে দেয়। তার ছেলে নাকি আমাকে পছন্দ করে, কিন্তু আমি তোমাকে বলছিলাম আমি শুধু অন্তরকে ভালোবাসি আর তাকে চাই। আব্বু, আমার মনে হচ্ছে শফিকুর রহমান বা তার ছেলে অন্তরের কিছু একটা করেছে। কি বলছিস এইসব মা? ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। বলেই অরিনের বাবা মোবাইল বের করে শফিকুর রহমানকে কল দেয় আর বলে নেয়। কিছুক্ষণ পরেই বাড়ির গেট খুলতেই অরিন ও তার বাবা ভেতরে প্রবেশ করে। সোজা বাড়িতে ঢুকে যায়। সেখানে শফিকুর রহমান বসে খবরের কাগজ পড়ছিলেন। আরে এমপি সাহেব, কেমন আছেন? হঠাৎ করে এখানে কোনো কাজ ছিল? জি, মানে আসলে আপনার সাথে কিছু কথা ছিল। জি, সেটা না হয় বলবেন, আগে বসেন। দেখুন, আমরা এখানে বসতে আসি নাই, জাস্ট এতটুকু বলেন আপনি আর আপনার ছেলে মিলে অন্তরকে কোথায় রাখছেন? আমার অন্তর কোথায়? আমি ভালো করেই জানি আপনি না হলে আপনার ছেলে আমার অন্তরের কিছু একটা করেছে। বলেন অন্তর কোথায়? কি বলতেছো মা তুমি? আমি আর আমার ছেলে কি করব? আর কার কথা বলতেছো? দেখুন, নাটক করবেন না। আজকে আপনি অন্তরকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে অনেক কথা বলেছেন, আর তাকে নাকি বলেছেন আমার পিছু ছেড়ে দিতে। মগের মুলক পাইছেন নাকি? বলেন অন্তরকে কি করছেন আপনারা? দেখো মা, কি বলতেছো তুমি? কার কথা বলতেছো? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আর আজকে প্রিন্সিপাল স্যারের রুমে আমার ছেলেকে আনলাম, আর কারণ কলেজে এসে দেখি তুমি আমার ছেলের হাত ধরে টেনে কোথায় জেনে নিয়ে যাচ্ছিলে। তাই আমি তাকে কল করে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে পাঠালাম, যাতে জিজ্ঞেস করতে পারি। কি বলতেছেন আপনি? আমি কখন আপনার ছেলের হাত ধরলাম? আমি তো জানি না আপনার ছেলেকে, এবং আমি তাকে কখনো দেখেই নাই। তাহলে কি করে তার হাত ধরবো? এক মিনিট, তোমার আর অন্তরের একটা ছবি দেখাও তো। অরিন মোবাইলে ছবি বের করে। এই নিন, দেখুন ভালো করে। শফিকুর রহমান ছবি দেখে। আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল, আর তোমাকে বলতে হচ্ছে যারা ছবি দেখলে তুমি সেটা আর কেউই না, আমার ওই ছেলে মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। কি? না, কোনোদিনও না। অন্তর আমাকে বলেছে সে নাকি ড্রাইভারের ছেলে। তাহলে সে কি করে আপনার ছেলে হতে পারে? প্রশ্নই আসে না। অন্তর সকলের মিথ্যা পরিচয় দিয়ে বেড়াচ্ছে। আসলে ও আমারই একমাত্র ছেলে। আমার সাথে চলো মামুনি, তার থেকে সত্যিটা জেনে নিও। শফিকুর রহমান অরিন ও তার বাবাকে নিয়ে অন্তরের রুমে নিয়ে যায়। অরিন ও তার বাবা অন্তরের রুমে প্রবেশ করতেই দেখে অন্তর রুমের মধ্যে শুয়ে আছে। অরিন অন্তরের দিকে তাকিয়ে থ হয়ে গেছে। অরিন বিশ্বাস করতে পারছে না অন্তর শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে। এই হলো আমার ছেলে। তবে ও নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচিত দিচ্ছে ঠিকই, কারণ সে চায় না তাকে অন্যদের চেয়ে একটু বেশি প্রাধান্য দেওয়া হোক। সে নিজেকে সাধারণ মানুষদের মতো ভাবে। তার মধ্যে না আছে কোনো কিছুর লোভ, না আছে কোনো কিছুরই বড়াই। শুধু আজ তার মধ্যে বুক ভরা ভালোবাসা ও মানুষের প্রতি সম্মান ও স্নেহ। সে নিজেকে অন্যদের চেয়ে নিম্ন মনে করে, কারণ সে বিশ্বাস করে বাকিরা তার চেয়ে উত্তম। আর এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি। অরিন শফিকুর রহমানের কথা শুনে থ হয়ে গেল আর ভাবতে লাগে, অরিন যখন অন্তরের সাথে টাকা ও পাওয়ার দিয়ে বড়াই করে বেড়াতো, অন্তর তো চাইলেই তাকে নিচু দেখিয়ে দিতে পারত, কিন্তু অন্তর তা করেনি, বরং সুন্দর করে ব্যবহার দিয়েই গেল। আর শফিকুর রহমানের থেকে কথাগুলো শুনে অন্তরের প্রতি অরিনের মনে আরো সম্মান ও ভালোবাসা বেড়ে গেল। আমি জানি তুমি অন্তরকে পছন্দ করো। অন্তর আমাদের বলেছে তোমার ব্যাপারে, আর আমরাও তোমার সম্পর্কে রাজি আছি। এখন শুধু দিন তারিখ ঠিক করে তোমাদের 4 হাত এক করে দিতে চাই। সাহেব, সরি দেওয়ান সাহেব, আপনি আমার সাথে চলেন। আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা আছে। আর মা, তুমি থাকো এখন তোমার আর অন্তরের সাথে। অরিনের বাবা ও অন্তরের আব্বু চলে গেল, আর অরিন অন্তরের রুমের থেকে গেল। সেও অন্তরের খাটে গিয়ে বসে অন্তরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে, আর অন্তরের দিকে মুগ্ধ নয়নে দেখতে লাগে। সন্ধ্যাবেলা আমার ঘুম ভাঙে, আমিও উঠে বসি। তো জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর সাহেব, আপনার ঘুম ভাঙছে? আমিও পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখি
অরিন আমার পাশে বসে আছে। আমি তো জায়গায় ভয় পেয়ে গেছিলাম। তো 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 তো- তো তুমি? জি স্যার, আমি। তবে আপনি যে এত বড় হারামি টাইপের মানুষ হবেন তা আমার জানা ছিল না। মানে? মানে আপনি আমাকে বাকিদের ভালোই বোকা বানালেন। আপনি ড্রাইভারের ছেলে, তাই না? আজব তো, আমি তো ড্রাইভারের ছেলে। বাহ, ভালোই তো। বিজনেসম্যান শফিকুর রহমানকে ড্রাইভার বানিয়ে দিলে, ভালোই তো। মানে? তোমার পথ খুলে গেছে। আর একটু খেয়াল করে দেখো তুমি কোথায় আর আমি কোথায়। তখনই আমি আমার রুমটা দেখতে লাগি। আল্লাহ, আমি তো ভুলেই গেলাম আমি আমার বাড়িতে আসছিলাম। আর অরিন কি করে এখানে আসলো? আর জানলই বা কি করে আমি এখানে আছি? মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি ভাবছো? তুমি কি করে জানলে আমি এখানে? আসলে তুমি বলেছিলে তোমাকে নাকি শফিকুর রহমান প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে অনেক কথা শোনায় আর বলে তোমাকে যাতে আমার পিছু ছেড়ে দিতে। আর আজকে আমাদের বিয়ের কথা ছিল, পরে তুমি আসো নাই বলেই আমার চিন্তা হয়। তাই আমি তোমার মেসেজ গিয়েছিলাম সেখানে। তারা দেখে আমার মনে ভয় কাজ করে। পরে মনে পড়লো তোমার সেই কথাগুলো। আমি মনে করেছিলাম শফিকুর রহমান ও তার ছেলে মিলে তোমার কোনো ক্ষতি করে দেয় নাই তো, তাই আমি এখানে আসি। আর যা শুনলাম পরে তো হয়ে গেলাম। কিভাবে পারলে ডাবল গেম খেলতে? তাহলে আমার সত্যিটা জেনেই গেছো? শয়তান! শয়তান ছেলে, কিভাবে যে মিথ্যা কথা বলতে পারলে তুমি? তবে যাই বলো না কেন, আজ সত্যি আবারও তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আমি ভাবতেও পারি নাই তোমার মতো এমন একটা ছেলেকে পাবো, যার মনে সুন্দর ভাবনা চিন্তা থাকবে, যার মনে কোনো খারাপ পরিকল্পনা থাকবে না। অন্তর, আমি সত্যি তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আর ভবিষ্যতে তোমার মতোই একটা ছেলে চাই আমি, যার মন ঠিক তোমার মতোই হবে। ওই, বিয়ে না করতেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা? আজকালের মেয়েরা ফাস্ট হয়ে গেছে, সেটা বুঝলাম। তবে এতটাই ফাস্ট হয়ে যাবে তা তো জানতাম না। না না না, তোমাকে বিয়ে করা যাবে না বলতেই হরিণ আমাকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। আর সেও আমার উপর চড়ে বসে। ওই, কি বললে তুমি? আমাকে বিয়ে করবে না মানে? বেশি কথা বললে সোজা কিডন্যাপ করে নিয়ে যাব। আমাকে চিনো না তুমি। আমি যা চাই তাই পেয়ে ছাড়ি। অরিন, আমার মতো চিকনা ছেলেটার উপরে চড়ে উঠলে কেন? আমি চিপে মরে যাচ্ছি। সহ্য করতে শিখে নাও। সামনে থেকে প্রায় সময় এইভাবে তোমার উপর চড়ে বসে থাকবো। আর একটা কথা বলছিলাম। আর কি বলবেন? মরে গেলাম তো। অরিন আমার কাছে এসেই তার ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে দিয়ে দিল। এটা কি ছিল? এটা আমার কলিজাটার জন্য স্পেশাল আদর। সামনে আরো দিব, কেমন? চাই না স্পেশাল আদর, আর তোমাকেও চাই না। ভাগো এখান থেকে। ওই, তোমার সাহস তো কম না, আমাকে ভক্তে বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই আবারও অরিনের ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুদিন পরেই আমার আর অরিনের পরিবারের সহমতেই বিয়েটা হয়ে গেল। আর বিয়ের দিনই আমার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। সকলে জানতো তাদের মধ্যে শফিকুর রহমানের ছেলে পড়াশোনা করছে, কিন্তু সেটা আমি হব সেটা তাদের ধারণার বাহিরে ছিল। আসলে টাকা পয়সা ও পাওয়ার থাকলেই অহংকার ও বড়াই করে বেড়াতে হবে তার কোনো মানেই হয় না। মনে রাখবেন, মৃত্যুর পরেও আরো একটা জীবন আছে, যাকে পরকালের বা আখিরাতের জীবন বলা হয়। আর ওই জীবনে আপনাদের পূর্বে জীবনে কি কি কাজ করেছেন তার ফল পেতে হবে। তাই দুনিয়ায় থাকাকালীন সব সময় ভালো কাজ করা প্রয়োজন, আর সব সময় ভালোর দিকে থাকা প্রয়োজন, যাতে পরকালে শান্তি লাভ করা যায়। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পরকালে শাস্তি পেতে হয়। মনে রাখবেন, এই দুনিয়ায় যা করবেন পরকালে সেই স্বরূপ ফল পাবেন। সবশেষে আমাদের ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ক্লিক মেরে দেন। দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।